বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের সাম্প্রতিক বিষয়াবলী নিয়ে। আজকে আমরা আলোচনা করব। শুরুতেই বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন ঘূর্ণিঝড়ের নাম কি? উত্তর, বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে জাওয়াদ। 4 ডিসেম্বর 2021 বিশ্ব আবহাওয়া সংস্থা সাইক্লোন সংক্রান্ত আঞ্চলিক সংস্থা ESCAP এর তালিকা অনুযায়ী মূলত এই ESCAP এরা কোন দেশ কোন সাইক্লোন বা ঝড়ের নামকরণ করবে সেই বিষয়ে একটা দায়িত্ব দিয়ে থাকে। তো এইবার যে জাওয়াদ, যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টা সৃষ্টি হয়েছে, এই জাওয়াদ ঘূর্ণিঝড় সৃষ্টির নামকরণের দায়িত্ব পড়েছিল সৌদি আরবের কাছে। সৌদি আরব এই বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে জাওয়াদ। জাওয়াদ একটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে উদার, দয়ালু কিংবা দানশীল। সুতরাং জাওয়াদ, এই বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে জাওয়াদ। জাওয়াদ একটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে উদার, দয়ালু কিংবা দানশীল। বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন ঘূর্ণিঝড় জাওয়াদ সৃষ্টি হয়েছিল 4 ডিসেম্বর 2021। সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন। এটা নভেম্বর 24, 2021 এর তারিখে সুইডেনই একমাত্র নর্ডিক দেশ যেখানে এর আগে কোনো নারীকে জাতীয় সংসদ নেতা হিসেবে নির্বাচিত করা হয়নি। অর্থাৎ সুইডিশ নারীরা ভোটাধিকার পেয়েছিল প্রায় 100 বছর আগে। 100 বছর পর 2021 সালের 4 নভেম্বর 54 বছর বয়সী সোশ্যাল ডেমোক্রেট নেতা এই ম্যাগডালেনা অ্যান্ডারসন যখন এই পার্লামেন্টে প্রধানমন্ত্রী হিসেবে বিজয় লাভ করলেন, তার এই বিজয় লাভে পার্লামেন্টের একাংশ দাঁড়িয়ে স্ট্যান্ডিং ওভেশন দেয়। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে সুইডেনের বর্তমান নারী প্রধানমন্ত্রীর নাম কি? সুইডেনের বর্তমান নারী প্রধানমন্ত্রীর নাম ম্যাগডালেনা অ্যান্ডারসন। এই ম্যাগডালেনা অ্যান্ডারসন মূলত ওই নর্ডিক অঞ্চল, অর্থাৎ যে নর্ডিক অঞ্চল, সেই নর্ডিক অঞ্চলের যে দেশগুলো তার মধ্যে প্রথম দেশ সুইডেনের নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন নভেম্বর 4, 2021। সুপ্রিয় বন্ধুরা, বাংলাদেশের নারী ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান শারমিন আক্তার সুপ্তা। এই শারমিন আক্তার সুপ্তা হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রথম সেঞ্চুরিয়ান। অর্থাৎ বাংলাদেশ নারী ক্রিকেট দল তাদের অসাধারণ খেলা প্রদর্শন করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা দেখেছি বাংলাদেশ নারী ক্রিকেট দল ভারতকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তখন থেকেই বাংলাদেশ নারী ক্রিকেট দল আলোচনায় চলে এসেছে। তো বাংলাদেশ নারী ক্রিকেট দল মূলত 23 নভেম্বর 2021 তাদের যুক্তরাষ্ট্রের সাথে একটা খেলা ছিল, জিম্বাবুয়ের হারারেতে সেই খেলা অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রথমে ব্যাট করে 50 ওভারে 5 উইকেটের বিনিময়ে 322 রান করে। এই 5 উইকেটে 322 রান করার পথে বাংলাদেশের ওপেনার ব্যাটসম্যান বা ব্যাটার শারমিন আক্তার সুপ্তা তিনি 130 রানে অপরাজিত থাকেন। তিনি এই 130 রান করতে বল খেলেছেন 141টা। এখানে তিনি 11টি বাউন্ডারি হাঁকিয়েছেন।
3 অঙ্কে পৌঁছাতে, তার মানে তার 100 রান করতে বল লেগেছে 117টা, তিনি 50 ছুঁয়েছেন 55 বলে। এই ম্যাচটিতে বাংলাদেশ বিশাল ব্যবধানে জয়লাভ করে, 270 রানের বিশাল একটা ব্যবধানে জয়লাভ করে। অর্থাৎ 322 রানের জবাবে ইউনাইটেড স্টেটস উইমেন ক্রিকেট দল 52 রানে 30.3 ওভারে তাদের সকল উইকেট এর পতন ঘটে। এখান থেকে প্রশ্ন হতে পারে, বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান নারী ক্রিকেটারের নাম কি? বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান নারী ক্রিকেটারের নাম শারমিন আক্তার সুপ্তা। শারমিন আক্তার সুপ্তা কোন দেশের বিপক্ষে সেঞ্চুরি করেন? উত্তর, শারমিন আক্তার সুপ্তা যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেঞ্চুরি করেন। শারমিন আক্তার সুপ্তা সেঞ্চুরি করেন 23 নভেম্বর 2021। বাংলাদেশের নারী ব্যাটার শারমিন আক্তার সুপ্তার ব্যাটিং পজিশন ছিল ওপেনার। প্রশ্ন হতে পারে যে শারমিন আক্তার সুপ্তা এই টোটাল কত রান করেছিলেন? শারমিন আক্তার সুপ্তা 130 রানে নট আউট ছিলেন। শারমিন আক্তার সুপ্তা 141 বল খেলে এই 130 রান করেছেন। সুপ্রিয় বন্ধুরা, যুক্তরাষ্ট্রে এক ধরনের অ্যাওয়ার্ড প্রদান করা হয়, সেই অ্যাওয়ার্ডটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। 21 নভেম্বর 2021 সালে এই অ্যাওয়ার্ডটি প্রদান করা হয় একজন বাংলাদেশিকে। তার নাম শাহ আলীম। টেক্সাস অঙ্গরাজ্যের প্রবাসী বাংলাদেশি সংগঠক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব হিউস্টনের সাবেক চেয়ারম্যান শাহ এম হালিম এবছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান। এই যুক্তরাষ্ট্রের লাইফ টাইম অ্যাচিভমেন্ট পান একজন বাংলাদেশি, তার নাম হচ্ছে শাহ এম হালিম। তিনি মূলত বাংলাদেশি, কিন্তু প্রবাসে অর্থাৎ যুক্তরাষ্ট্রে থাকেন এবং সেখানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ হিউস্টন BAH এই সংগঠনের সাবেক চেয়ারম্যান ছিলেন। সুপ্রিয় বন্ধুরা, আমরা আজকে একজন সাহিত্যিক সম্বন্ধে পড়ব। তার নাম হচ্ছেন হাসান আজিজুল হক। কেননা এই হাসান আজিজুল হক 15 নভেম্বর 2021 সালে মৃত্যুবরণ করেন। এই বরেণ্য ব্যক্তিত্ব অসামান্য কিছু অবদানের মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর করে নিয়ে গেছেন। যদি আমরা হাসান আজিজুল হকের শৈশবকাল দেখি, তা হাসান আজিজুল হক রাজশাহী কলেজে পড়ার সময় 1960 সালে সিকান্দার আবু জাফর সম্পাদিত সমকাল পত্রিকায় শকুন শিরোনামে তার একটি গল্প প্রকাশ হয়। এই গল্পের মাধ্যমেই সাহিত্যিক মহলের নজরে আসেন তিনি। হাসান আজিজুল হক সর্বপ্রথম আলোচনায় আসেন একটা গল্পের মাধ্যমে। সেই গল্পটা হচ্ছে শকুন। শকুন গল্পটি মূলত সমকাল পত্রিকায় প্রকাশিত হয়, আর সমকাল পত্রিকাটি ছিলেন আরেকজন সাহিত্যিক সিকান্দার আবু জাফর সম্পাদিত। হাসান আজিজুল হকের প্রথম গল্পগ্রন্থ সমুদ্রের স্বপ্ন, শীতের অরণ্য। সুপ্রিয় বন্ধুরা, হাসান আজিজুল হকের প্রথম গল্প গ্রন্থ কিন্তু সমুদ্রের স্বল্প শীতের অরণ্য। কিন্তু তার প্রথম গল্প কি, যে গল্পটা একটু আগেই আমরা বললাম যে শকুন গল্প, যে গল্পের মাধ্যমে তিনি আলোচনায় এসেছেন। তার আরো অসামান্য কিছু লেখনী আছে। তার লেখা ছোট গল্প আছে আত্মজা ও একটি করবী গাছ। এটা ব্যাপকভাবে পাঠক সমাদৃত হন। শুধু তাই নয়, তার লিখিত উপন্যাস আগুন ফাঁকি, এই আগুন ফাঁকি উপন্যাস এতটাই সমাদৃত হয়েছে যে এই উপন্যাসটি প্রথম আলো বর্ষসেরা বইয়ের স্বীকৃতি পান। এই উপন্যাসের যিনি, তিনি 2008 সালে কলকাতা থেকে আনন্দ সাহিত্য পুরস্কার লাভ করেন। তার দ্বিতীয় উপন্যাস সাবিত্রী উপাখ্যান 2013 সালে প্রকাশিত হয়। সাহিত্য অবদানের জন্য হাসান আজিজুল হক
1970 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। 1999 সালে বাংলাদেশ সরকার তাকে 21 পদকে ভূষিত করেন। 2019 সালে তাকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। সুপ্রিয় বন্ধুরা, এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনার বিষয়বস্তু আছে। সেগুলো হচ্ছে যে এই হাসান আজিজুল হক মূলত কোন গ্রন্থের মাধ্যমে আলোচনায় চলে আসেন? উত্তর হবে শকুন। তো শকুন একটা গল্প, শকুন তার লেখা প্রথম গল্প, কিন্তু এটা কিন্তু গল্প গ্রন্থ নয়। হাসান আজিজুল হকের প্রথম গল্প কিন্তু গ্রন্থ হচ্ছে সমুদ্রের স্বপ্ন, শীতের অরণ্য। তার যে পাঠক সমাদৃত দুইটি ছোট গল্প আছে, একটা হচ্ছে আত্মজা ও একটি করবী গাছ। তার দুইটা উপন্যাস আছে, আগুন পাখি যেটা 2006 সালে প্রকাশিত হয়। আগুন পাখি উপন্যাসটা এতটাই জনপ্রিয় যে এটা প্রথম আলো বর্ষসেরা বইয়ের স্বীকৃতি পায়। এই উপন্যাসের জন্য 2008 সালে কলকাতা থেকে আনন্দ সাহিত্য পুরস্কার লাভ করে। এখানে অনেকগুলো প্রশ্ন করার জায়গা আছে যে হাসান আজিজুল হকের লিখিত উপন্যাস যেটা প্রথম আলো বর্ষসেরা বইয়ের স্বীকৃতি পায় নাম কি? আগুন পাখি। তো আগুন পাখি কত সালে প্রকাশিত হয়? 2006 সালে। তো হাসান আজিজুল হক কোন গ্রন্থের জন্য কলকাতা থেকে আনন্দ পুরস্কার লাভ করেন? হাসান আজিজুল হক এই আগুন পাখি গ্রন্থের জন্য কলকাতা থেকে আনন্দ সাহিত্য পুরস্কার লাভ করেন। সুপ্রিয় বন্ধুরা, এমনও প্রশ্ন হতে পারে যে তার দ্বিতীয় উপন্যাস কোনটা? হাসান আজিজুল হকের দ্বিতীয় উপন্যাস হচ্ছে সাবিত্রী উপাখ্যান, সেটা 2013 সালে প্রকাশিত হয়। হাসান আজিজুল হক মূলত বাংলা সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, 21 পদকে ভূষিত হন, স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। এমন প্রশ্ন হতে পারে যে হাসান আজিজুল হকের সর্বশেষ প্রাপ্ত পুরস্কারের নাম কি? হাসান আজিজুল হকের সর্বশেষ প্রাপ্ত পুরস্কারের নাম হচ্ছে স্বাধীনতা পুরস্কার। তিনি এই স্বাধীনতা পুরস্কার লাভ করেন 2019 সালে। ঠিক তার 2 বছর পর তাকে অন্তিম যাত্রা করতে হয়। দেশের তথ্য প্রযুক্তি খাতে অবদানের জন্য অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড 2021 পেলেন প্রধানমন্ত্রী আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। 12 নভেম্বর 2021 সালে নিউজ সেন্টার। এই যে অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড 2021 প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা এবং তার সুযোগ্য পুত্র জনাব সজীব ওয়াজেদ জয় পেয়েছেন। বাংলাদেশ থেকে তিনি প্রথম না, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনিও এই পুরস্কার পেয়েছেন। এর আগে এই পুরস্কারে ভূষিত হয়েছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদ 1997 সালে এবং 2004 সালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা এবং 2010 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো এই ধারাবাহিকতায় 2021 সালে ঠিক তার 10 বছর পর জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য পুত্র জনাব সজীব ওয়াজেদ জয় এই অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড 2021 পেলেন। এবছর বাংলাদেশ থেকে কম্পিউটার সার্ভিসেস লিমিটেড, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি, ডেভেলপমেন্ট অফ ন্যাশনাল আইসিটি ইনফ্রা নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্নমেন্ট, ইনফো সরকার, বৈগর জাতীয় স্বাস্থ্য বাতায়ন বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাসোসিও পুরস্কার অর্জন করেন। সুপ্রিয় বন্ধুরা, শুধু যে এই অ্যাসোসিও লিডারশিপ পুরস্কার 2021 জনাব সজীব ওয়াজেদ জয় পেয়েছেন তাই নয়, বাংলাদেশের 3টা ক্যাটাগরিতে 3টা সংস্থা এই পুরস্কার পেয়েছে। একটা হচ্ছে বিসিসি, আরেকটা হচ্ছে ইনফো সরকার, অপরটা হচ্ছে বৈগর ও জাতীয় স্বাস্থ্য বাতায়ন। এছাড়াও মালয়েশিয়া, নেপাল, থাইল্যান্ড, জাপান, কোরিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, তাইওয়ান, থাইল্যান্ড ও ভিয়েতনাম এই পুরস্কার জয়ের তালিকায় রয়েছে। সুপ্রিয় বন্ধুরা, ভারত সরকার কর্তৃক পুরস্কৃত চতুর্থ অসামরিক পুরস্কার হচ্ছে এই পদ্মশ্রী পুরস্কার। তো এই পদ্মশ্রী পুরস্কার 2021 সালে কারা কারা পেলেন আমরা আজকে এগুলো দেখব।
এই পদ্মশ্রী পুরস্কার 2021 এটা দেওয়া হয়েছিল 9ই নভেম্বর 2021 সালে। 9ই নভেম্বর 2021 সালে এখানে ভারত থেকে পেয়েছেন কঙ্গনা রানাওয়াত, আদনান সামি, কমলা বিক্রেতা, হরেকালা হাজাব্বা। এই তিনজন, কঙ্গনা রানাওয়াত, আদনান সামি, আরেকজন হচ্ছেন একজন ফল বিক্রেতা, কমলা ফল বিক্রয় করত, তার নাম হচ্ছে হরেকালা হাজাব্বা। বাংলাদেশ থেকে একজন ব্যক্তি এই পুরস্কার পেয়েছেন, তার নাম হচ্ছে কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী জহির। কাজী সাজ্জাদ আলী জহির। সুপ্রিয় বন্ধুরা, আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এবার 2021 সালে বুকার পুরস্কার পেলেন একজন লেখক। তিনি হচ্ছেন দক্ষিণ আফ্রিকার লেখক ডেমন গেলগাট। এই 2021 সালে তিনি বুকার পুরস্কার লাভ করেন। তিনি বুকার পুরস্কার লাভ করেন দ্য প্রমিস এই উপন্যাসের জন্য। তার এই প্রমিস উপন্যাসের জন্য তিনি এই বুকার পুরস্কার পেলেন। কিন্তু এর আগে 2003 এবং 2010 সালে বুকারের জন্য মনোনয়ন পেয়েছিলেন গেলগাট। কিন্তু এবার ওই প্রথম তিনি পেলেন। দ্য প্রমিস উপন্যাসের কাহিনী শুরু হয় 1986 সালে। বইয়ে এক শ্বেতাঙ্গ কৃষক পরিবারের 4 দশকের কাহিনীর বর্ণনা দেওয়া হয়েছে। মূলত দ্য প্রমিস এই গ্রন্থে এক শ্বেতাঙ্গ কৃষকের 4 দশক ধরে যে সংগ্রামশীল জীবন, সেই জীবনের কাহিনী বর্ণনা করা হয়েছে। এখান থেকে প্রশ্ন হতে পারে যে 2021 সালের বুকার পুরস্কার প্রাপ্ত লেখক কোন দেশের? উত্তর দক্ষিণ আফ্রিকার। আর তার নাম হচ্ছে ডেমন গেলগাট। ডেমন গেলগাট। তিনি কোন গ্রন্থের জন্য পেয়েছেন? দ্য প্রমিস গ্রন্থের জন্য পেয়েছেন। কত তারিখে পেয়েছেন? 4 নভেম্বর 2021। 4 নভেম্বর 2021। সুপ্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে প্রথম আলোর একজন জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলাম, তিনি কিন্তু কিছুদিন আগেই একটা সংবাদ কালেক্ট করতে গিয়ে সাময়িকভাবে একটু বিপর্যয়ের সম্মুখীন হন। একটা পর্যায়ে তাকে জেলা আদালতেও পেশ করা হয়। কিন্তু তার এই সাহসিকতা সাংবাদিকের জন্য তিনি একটা পুরস্কার পেয়েছেন, সেটা হচ্ছে ফ্রি প্রেস অ্যাওয়ার্ড। ফ্রি প্রেস অ্যাওয়ার্ড। মূলত 3 নভেম্বর 2021 সালে রোজিনা ইসলামকে এই ফ্রি প্রেস অ্যাওয়ার্ড পুরস্কার প্রদান করা হয়েছিল। আর এই ফ্রি প্রেস আনলিমিটেড এই সংস্থা, নেদারল্যান্ড ভিত্তিক একটা সংস্থা, ফ্রি প্রেস আনলিমিটেড এই পুরস্কারটি প্রদান করে থাকে। মূলত নেদারল্যান্ড ভিত্তিক এই ফ্রি প্রেস আনলিমিটেড সংস্থা সেরা অদম্য সাংবাদিক বা মোস্ট রিলিজিয়ান জার্নালিস্ট শ্রেণীতে রোজিনাকে এই পুরস্কার প্রদান করে। রোজিনা ইসলাম ছাড়াও ভারতীয় সাংবাদিক বাট বুরহান বছরের সেরা নবাগত সাংবাদিক হিসেবে এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন। এখান থেকে প্রশ্ন হতে পারে যে সম্প্রতি রোজিনা ইসলাম তিনি কোন পুরস্কারে ভূষিত হন? উত্তর ফ্রি প্রেস অ্যাওয়ার্ড। তো এই যে ফ্রি প্রেস অ্যাওয়ার্ড, এটা কোন দেশ ভিত্তিক অ্যাওয়ার্ড? এটা হচ্ছে নেদারল্যান্ড ভিত্তিক একটা অ্যাওয়ার্ড। সুপ্রিয় বন্ধুরা, মজার একটা বিষয় হচ্ছে 2021 সালে বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এখানে এই প্রতিযোগিতায় দেশ বিদেশের 36টি স্টার্টআপকে মোট 3.7 কোটি টাকা দেওয়া হয়। 142টি দেশে পরিচালিত এই ক্যাম্পেইনের প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ সহ 57টি দেশে 7,000-এর বেশি স্টার্টআপ ও উদ্ভাবক অংশ নেয়।
আইসিটি বিভাগের অধীনে বাংলাদেশের কম্পিউটার কাউন্সিলের বিসিসি ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি প্রজেক্ট আইডিয়া এই অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানে বাংলাদেশি তরুণদের যে একটা স্টার্ট আপ ওপেন রিফ্যাক্টরি এই বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট 2021 এটা জিতে। এই অ্যাপটার বিশেষত্ব হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে প্রোগ্রামিং ভুল শনাক্ত ও সংশোধন করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ও ব্যবহারকারী স্টার্টআপ এই কাজটি অত্যন্ত দক্ষতার সাথে করে থাকে। জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি লেখা চিঠি থেকে সংকলন গ্রন্থ প্রিয় বঙ্গবন্ধু নামে সংকলন গ্রন্থের সম্পাদক ও প্রকাশক যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও নির্বাহী সম্পাদক যুবলীগ সাধারণ সম্পাদক মইনুল হাসান খান নিখিল মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে লেখা চিঠি বিভিন্ন রাষ্ট্রপ্রধান বা বিভিন্ন দেশ যে চিঠিগুলো লিখেছেন সেখান থেকে সংকলন করে প্রিয় বঙ্গবন্ধু নামে প্রকাশ করেন। এর মুখবন্ধ লিখেছেন জাতীয় অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম ও প্রচ্ছদ লিখেছেন ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। প্রিয় বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেটা হচ্ছে যে প্রিয় বঙ্গবন্ধু নামক যে সংকলন গ্রন্থ প্রকাশিত হয় সেটা প্রকাশ করেন কে? উত্তর, প্রকাশ করেন আওয়ামী যুবলীগ, আরো বিশেষত যদি বলতে চাই আওয়ামী যুবলীগ এর যে চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও নির্বাহী সম্পাদক যুবলীগ সাধারণ সম্পাদক মইনুল হাসান নিখিল এইটা প্রকাশে উদ্যোগী হন। এর মুখবন্ধ লিখেছেন জাতীয় অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম ও প্রচ্ছদ লিখেছেন ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। মেধা সূচকে বিশ্বের 134টি দেশের মধ্যে বাংলাদেশ 122তম অবস্থানে। মেধা সূচকে বিশ্বের 134টি দেশের মধ্যে বাংলাদেশ 123তম অবস্থানে। ফরাসি বিজনেস স্কুল ইনস্টিটিউট এবং অলাভজনক গবেষণা সংস্থা পডোল্যান্স ইনস্টিটিউট গতকাল মঙ্গলবার এই তালিকা প্রকাশ করেছে। গ্লোবাল ট্যালেন্ট কম্পিটিশন ইন্ডেক্সে জিটিসিআই বাংলাদেশের এই অবস্থানের মধ্যে আছে। বাংলাদেশ 134 দেশের মধ্যে 123 অবস্থানে আছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবার নিচে। এটা আমাদের একটা মাথা ব্যথার কারণ। আর তালিকায় প্রথম যে দেশটি আছে সেটা হচ্ছে সুইজারল্যান্ড। 6 ডিসেম্বর 2021। সুপ্রিয় বন্ধুরা, 6 ডিসেম্বর 2021 সালে বাংলাদেশ ভারত যৌথভাবে 18টি দেশে মৈত্রী দিবস পালন করবে। এই যে মৈত্রী দিবস এই পালন করার ঘোষণা আসে 18 অক্টোবর 2021 বাংলাদেশের স্বাধীনতার 50 বছর এবং বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কের 50তম বছর উপলক্ষে দিবসটি পালন করা হবে। ইতিহাসে এই দিনটিকে যত্ন করে আগলে রাখতে দুই বন্ধুপ্রতিম রাষ্ট্র বাংলাদেশ এবং ভারত মৈত্রী দিবস লঘু ও ব্যাকড্রপ নকশা প্রতিযোগিতা আয়োজন করছে। বাংলাদেশ সম্প্রতি মৈত্রী দিবস পালন করার জন্য উদ্যোগী হয় ভারতের সহযোগিতায় বা ভারতের সাথে যৌথভাবে, এবং এটা করা হবে 18টি দেশে। এর জন্য হচ্ছে মৈত্রী দিবস লোগো ও ব্যাকড্রপ নকশা প্রতিযোগিতার আয়োজন করেছিল। মৈত্রী দিবস লোগো ও ব্যাকড্রপ নকশা প্রতিযোগিতার আয়োজন করেছিল। সুপ্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই একটা জিনিস সম্বন্ধে জানেন, সেটা হচ্ছে বাংলাদেশের সারা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলগুলো বড় একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন ধরনের বিপর্যয় হচ্ছে। তো বৈশ্বিক যারা জলবায়ুবিদ বা বৈশ্বিক নেতৃবৃন্দ যারা আছে তারা এই বিষয়টা যথেষ্ট উদ্বিগ্ন। বিভিন্ন সময়
বিভিন্ন কক সম্মেলনে এই বিষয়গুলো আলোচিত হচ্ছে। তারাই ধারাবাহিকতায় এই নোবেল পুরস্কার অনুসরণে, অর্থাৎ নোবেল পুরস্কার জলবায়ু সংকট পৃথিবীর সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মোকাবেলায় পরিবেশ ও প্রকৃতি রক্ষার নতুন নতুন ধারণা এবং প্রযুক্তি উদ্ভাবনের জন্য এই পুরস্কার প্রবর্তন করে। 5 ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে বা বিভাগে দেওয়া হবে এই পুরস্কার। 2021 থেকে 2030 সাল পর্যন্ত এই 10 বার এই পুরস্কার দেওয়া হবে। এই পুরস্কারের বিজয়ীদের দেওয়া হবে 10 লাখ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় 11,76,00,000 টাকারও বেশি। আর্থশাট পুরস্কার অলরেডি বাংলাদেশের একটা সংস্থা পেয়েছে, তার নাম হচ্ছে সোল বাজার। আর্থশাট পুরস্কার কে পেয়েছে? বাংলাদেশের সোল বাজার। বাংলাদেশের সোল বাজার সংস্থা আর্থশাট পুরস্কার পেয়েছে। বাংলা একাডেমি পুরস্কার 2021। 2021 সালে বাংলা একাডেমি পরিচালিত 7টি পুরস্কার পাচ্ছেন 7 জন। এই 7 জন হচ্ছেন মূলত এই পুরস্কারটি প্রদান করা হয়েছে 19শে ডিসেম্বর 2021। যারা পাচ্ছেন রবীন্দ্র পুরস্কার, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান এই পুরস্কারটি পাচ্ছেন। বাংলা একাডেমি পুরস্কার 2021 যেটি পাচ্ছেন তিনি হচ্ছেন যে 7টি প্রতিষ্ঠান বা 7 জন ব্যক্তি পাচ্ছেন তারা হচ্ছেন ডক্টর আতিউর রহমান, ইনাম আল হক, সিরাজুল ইসলাম, শুকুবার বড়ুয়া, ফেরদৌসী মজুমদার, ডক্টর তৌসিফুল ইসলাম রাজা, সৌমিত্র চক্রবর্তী। এরা কে কোন ক্যাটাগরিতে কেন পাচ্ছেন? রবীন্দ্র পুরস্কার যিনি পাচ্ছেন তিনি হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান। রবীন্দ্র পুরস্কার পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান। মেহের কবি বিজ্ঞান সাহিত্য পুরস্কার পাচ্ছেন পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক। পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক। সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধ সাহিত্য পুরস্কার পাচ্ছেন ইতিহাসবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম। সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধ সাহিত্য পুরস্কার পাচ্ছেন ইতিহাসবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম। মজহারুল ইসলাম কবিতা পুরস্কার পেয়েছেন শুকুবার বড়ুয়া। অধ্যাপক মমতাজউদ্দিন আহমেদ নাট্যজন পুরস্কার ফেরদৌসী মজুমদার। অধ্যাপক মমতাজউদ্দিন আহমেদ নাট্যজন পুরস্কার পেয়েছেন ফেরদৌসী মজুমদার। সাদত আলী আকন্দ সাহিত্য পুরস্কার পেয়েছেন ডক্টর তৌসিফুল ইসলাম। হালিমা শরফুদ্দীন বিজ্ঞান লেখক পুরস্কার পেয়েছেন সৌমিত্র চক্রবর্তী। রবীন্দ্র সাহিত্য পুরস্কার ডক্টর আতিউর রহমান। মেহের কবি সাহিত্য পুরস্কার পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক। সাহিত্য মোহাম্মদ বরকতুল্লাহ সাহিত্য পুরস্কার পেয়েছেন একজন ইতিহাসবিদ এবং অধ্যাপক সিরাজুল ইসলাম। মজহারুল ইসলাম কবিতা পুরস্কার পেয়েছেন শুকুবার বড়ুয়া। অধ্যাপক মমতাজউদ্দিন আহমেদ নাট্যজন পুরস্কার পেয়েছেন ফেরদৌসী মজুমদার, ডক্টর তৌসিফুল ইসলাম রাজা এবং সৌমিত্র চক্রবর্তী। দেশের 23তম প্রধান বিচারপতি হচ্ছেন হাসান ফয়েজ সিদ্দিকী। 29 ডিসেম্বর 2021 এই তথ্যটা। দেশের 23তম প্রধান বিচারপতি হতে যাচ্ছেন আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সুপ্রিয় বন্ধুরা, দেশের 21তম প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বহুল আলোচিত পদত্যাগের পর 22তম প্রধান বিচারপতি হিসেবে 2018 সালের 3 ফেব্রুয়ারি শপথ নেন সৈয়দ মাহমুদ হোসেন। সৈয়দ মাহমুদ হোসেন 22তম প্রধান বিচারপতি হিসেবে 2018 সালে 3 ফেব্রুয়ারি শপথ নেন।
47 মাস প্রধান বিচারপতির দায়িত্ব পালন শেষে 2021 সালের 30 ডিসেম্বর অবসরে যাচ্ছেন সৈয়দ মাহমুদ হাসান। তার স্থলাভিষিক্ত হচ্ছেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এখান থেকে প্রশ্ন হতে পারে যে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী দেশের কততম বিচারপতি? তিনি কবে তার স্থলাভিষিক্ত হন? 30 ডিসেম্বর। সাফ অনূর্ধ্ব-19 নারী চ্যাম্পিয়নশিপ 2021 এর ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-19 নারী চ্যাম্পিয়নশিপ 2021 এর ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। 22 ডিসেম্বর 2021 ম্যাচের 35তম আনায় মুগিনির গোলে ভারতকে 1-0 গোলে হারিয়ে শিরোপা জিতল বাংলাদেশের মেয়েরা। যে গোলটা করেছেন জয়সূচক, তার নাম হচ্ছে আনাই মুগিনি। 1-0 গোলে বাংলাদেশ জিতে। এর আগে শিরোপা ধরে রাখার লক্ষ্যে বাংলাদেশ দল শ্রীলঙ্কার জালে 12 গোল দিয়ে ফাইনালে উঠে মারিয়া এবং আকিরা। 2018 সালে বাংলাদেশের মেয়েরা নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-18 চ্যাম্পিয়নশিপ হয়েছিল এবং 2021 সালে সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপ আমাদের ঘরেই আসলো। আবু রুশদ সাহিত্য পুরস্কার 2021 পেলেন আনোয়ারা সৈয়দ হক ও ওয়াসি আহমেদ। 27 ডিসেম্বর 2021 এর নিউজ। আনোয়ারা সৈয়দা হককে চোখ ও ওয়াসি আহমেদকে বরফ কল উপন্যাসের জন্য আবু রুশদ সাহিত্য পুরস্কার 2021 প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক, মুক্তিযোদ্ধা আবু রুশদ মতিউদ্দিনের স্মরণে গঠিত আবু রুশদ স্মৃতি পর্ষদের সাম্প্রতিক এক সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বাংলাদেশে প্রথম লবণাক্ততা ও জলমগ্নতা সহিষ্ণু ধানের পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্স উন্মোচন। 23 ডিসেম্বর 2021 দেশে প্রথমবারের মতো লবণাক্ততা ও জলমগ্নতা সহিষ্ণু ধানের পূর্ণাঙ্গ জীবন রহস্য জিনোম সিকোয়েন্স উন্মোচন করেছেন বাংলাদেশের পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা এবং বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাকিবি এর বিজ্ঞানীরা লবণাক্ততা এবং জলমগ্নতা থাকলে যে ধান তাদের গ্রোথ বা তাদের বেড়ে ওঠা কোনো অসুবিধা হবে না এমন একটি ধানের উদ্ভাবন করেছে। আর এই ধানটা হচ্ছে বিনা ধান 23, এর উপর গবেষণা করে সাফল্য পেয়েছে। এশিয়া নিউজ নেটওয়ার্ক ANN এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মাহফুজ আনাম। 27 ডিসেম্বর ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম এশিয়া নিউজ নেটওয়ার্ক ANN এর পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। 2022 সালের 1 জানুয়ারি 2 বছর মেয়াদী দায়িত্ব গ্রহণ করবেন 72 বছর বয়সী মাহফুজ আনাম। মাহফুজ আনাম দ্বিতীয়বারের মতো ANN এর চেয়ারম্যানের দায়িত্ব নিচ্ছেন। তিনি 2007 সালে প্রথমবারের মতো ANN এর চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন। এশিয়া অঞ্চলের 23টি শীর্ষস্থানীয় গণমাধ্যম ANN এর সদস্য। 1999 সালে ANN জোট প্রতিষ্ঠিত হয়েছিল। 21 বছর পর মিস ইউনিভার্স এর খেতাব জিতলেন ভারতের হারনাজ সান্ধু। এর আগে 2000 সালে এই খেতাব জিতেছিলেন পাঞ্জাবের লারা দত্ত। তার আগে বাঙালির সুস্মিতা সেন। সান্ধু তৃতীয় ভারতীয় হিসেবে এই খেতাব জিতলেন। ইসরায়েলের এইলাটে বসেছিল 70তম মিস ইউনিভার্সের আসর। প্যারাগুয়ের নাদিয়া ফেরেইরা দক্ষিণ আফ্রিকার লালেলা MS1কে পিছনে ফেলে সেরার মুকুট ছিনিয়ে নেন পাঞ্জাবের এই 21 বছর বয়সের তরুণী হারনাজ সান্ধু।
নারী ক্ষমতায়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৫ জন বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক ২০২১ প্রদান করা হয়েছে। ডিসেম্বর ৯, ২০২১ নারী শিক্ষার বিশেষ অবদানের জন্য কুমিল্লা জেলার অধ্যাপিকা হাসিনা জাকারিয়া বেলা, নারী অধিকার প্রতিষ্ঠায় যশোরের অর্চনা বিশ্বাস, নারীরা আর্থ সামাজিক উন্নয়নের অবদান রাখায় কুমিল্লার শামসুর রহমান পরাণ, সাহিত্য সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক রোকেয়া হলের প্রভোস্ট ডক্টর জিনাত হুদা, পল্লী উন্নয়নে অবদান রাখার কুষ্টিয়া গবেষক ডক্টর সারিয়া সুলতানা পাচ্ছেন এই পদক। জিম লেকার অনিল কুম্বলের পর তৃতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে এক ইনিংসে ১০ উইকেট নিলেন। এর আগে আরও ২ জন আছেন। তিনি মুম্বাই টেস্টে এই এজাজ প্যাটেল তৃতীয় যে বোলার, তিনি হচ্ছেন এজাজ প্যাটেল। এর আগে আরও ২ জন করে দেখেছিলেন। একজন হচ্ছে ভারতের অনিল কুম্বলে, অপরজন হচ্ছে জিম লেকার। কিন্তু ২০২১ সালে ৪ ডিসেম্বর এই রেকর্ডে তৃতীয় জনের ভাগ বসান, তৃতীয় জন এসে আবির্ভূত হন। তিনি হলেন নিউজিল্যান্ডের স্পিনার এজাজ প্যাটেল। মুম্বাই টেস্টে এজাজ ৪৭.৫ ওভার বল করে ১১৯ রান দিয়ে তুলে নিলেন প্রতিপক্ষের ১০ উইকেট। এর আগে ১০ উইকেট টেস্ট ক্রিকেট দেখেছিল ১৯৯৯ সালে। পাকিস্তানের বিপক্ষে ৭৪ রানে ১০ উইকেট নিয়েছিল ভারতীয় লেগ স্পিনার অনিল কুম্বলে। ১৯৫৬ সালে অ্যাশেজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ওল্ড ট্রাফোর্ডে ৫৩ রানে ১০ উইকেট নিয়েছিলেন ইংলিশ অফ স্পিনার জিম লেকার। ওই ম্যাচের প্রথম ইনিংসে লেকার নিয়েছিলেন ৩৭ রানে ৯ উইকেট, সব মিলিয়ে ৯০ রানে ১৯ উইকেট, এক ম্যাচের সেরা বোলিংয়ের রেকর্ড। এক ম্যাচের সেরা বোলিংয়ের রেকর্ড কিন্তু জিম লেকারের, কিন্তু এই এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার যে রেকর্ড, এই রেকর্ডে ৩ জন আছেন। একজন হচ্ছে অনিল কুম্বলে, অপরজন জিম লেকার, আরেকজন হচ্ছে এই এজাজ প্যাটেল। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের মতো এখানেই। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।